রাত তখন প্রায় 12টা। গ্রামের এক কোণে পুরনো এক জমিদার বাড়ি, ভাঙাচোরা ছাদ, ছেঁড়া জানালা, ঝুলে পড়া দরজা। কেউ সেখানে যায় না, কারণ লোকমুখে শোনা যায় সেই বাড়িতে নাকি নিশির ছায়া ঘোরে। রোহিত, শহরের ছেলে, পড়াশোনার ফাঁকে ছুটি কাটাতে দাদুর বাড়িতে এসেছিল। নতুন জায়গা, নতুন গল্প, সবই তার কৌতূহল জাগায়। দাদুর মুখে জমিদার বাড়ির ভূতের গল্প শুনে সে একরকম ঠিক করেই ফেলল, রাতের বেলা সে ওই বাড়িতে ঢুকবেই। এক রাত বন্ধু অমিতকে নিয়ে রওনা দিল রোহিত। হাতে টর্চলাইট, পকেটে মোবাইল, বুক ভরা সাহস। বাড়িতে ঢুকতেই একটা গন্ধ নাকে এল, পচা কাঠ, ধুলো আর যেন কিছু পোড়া ধরনের গন্ধ। শোন, কেমন যেন ঠান্ডা লাগছে, কাঁপা গলায় বলল অমিত। রোহিত বলল, তুই চাইলে বাইরে থাকতে পারিস, আমি একবার ঘুরেই আসি। অমিত রাজি হল না। ওরা একসাথে ধীরে ধীরে ঘুরতে লাগল। হঠাৎ একটানা কাশির আওয়াজ। অন্ধকার ঘর থেকে ভেসে আসছে শব্দটা। টর্চ ফেলতেই দেখা গেল একটা মহিলা, সাদা শাড়ি, লম্বা চুল, ঘাড় নিচু করে দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না। অমিত এক লাফে দৌড়ে বেরিয়ে গেল। রোহিত স্থির দাঁড়িয়ে, হাত পা যেন জমে গেছে। হঠাৎ মহিলা মুখ তোলে, চোখ নেই, শুধু ফাঁকা দুটো গর্ত, আর মুখ জুড়ে রক্ত। রোহিত চিৎকার করে টর্চ ফেলে পালাতে গিয়েও দেখল দরজা বন্ধ। তখনই সেই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। কে তুমি? কাঁপা গলায় রোহিত জিজ্ঞেস করল। একটা গলা ভেসে এল, আমি ছিলাম এই বাড়ির নববধূ। স্বামী বিদেশে, শ্বশুরশাশুড়ি প্রায়শই অত্যাচার করত। একদিন আগুনে পুড়িয়ে মেরে ফেলে আমায়। কেউ জানতে পারেনি। সেই থেকে আমি এখানেই থাকি, আমার অপেক্ষা শেষ হয়নি। রোহিত ভয়ে জ্ঞান হারাল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখতে পেল রোহিত অজ্ঞান অবস্থায় পড়ে আছে বাড়ির দরজার সামনে। জ্ঞান ফিরে আসার পর সে আর একবারও ওই বাড়ির দিকে তাকায়নি। আজও সে বলে, ভূত নেই বলা সহজ, কিন্তু নিশির ছায়া আমি নিজের চোখে দেখেছি। গ্রামে তখন আবার কানাঘুষো, নিশির ছায়া ফিরে এসেছে।